আচ্ছা ধরুন তো আপনি আপনার জীবন নিয়ে বেশ খুশি, নিজের একলা দুনিয়াতেই থাকতে ভালোবাসেন, নতুন করে আপনার আর জীবনে কিছুই চাওয়ার নেই। কিন্তু ঠিক তখনই যদি 1000 বছরের পুরনো কোনো জিন আপনার সামনে এসে বলে, বলো তোমার 3টা ইচ্ছা কি, তখন আপনি কি চাইবেন? আজকের গল্পটা শুধু জিন আর 3টা ইচ্ছা পূরণের কোনো সাধারণ গল্প না, এটা আসলে হাজার হাজার বছরের অপেক্ষা, গভীর একাকিত্ব আর সত্যিকারের ভালোবাসার এক অন্যরকম কাহিনী। গল্পটা এমন দুজনের যাদের একজন নিজের জগতেই মগ্ন আর অন্যজন হাজার হাজার বছর ধরে বোতলে বন্দি থাকা এক শক্তিশালী জিন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আর আমাদের আজকের মুভির নাম 3000 ইয়ার্স অফ লঙ্গিং। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আলেথিয়া নামের একজন প্রফেসরকে। সে প্লেনে করে ইস্তানবুল যাচ্ছিল একটা লেকচার দেওয়ার জন্য। তো ইস্তানবুলে পৌঁছে এয়ারপোর্ট থেকে বেরোতেই অদ্ভুত দেখতে চকচকে পোশাক পরা একটা ছোটখাটো বেটে লোক তার সামনে এসে হাজির হয় আর আলেথিয়ার জিনিসপত্র ধরে তাকে সাহায্য করতে শুরু করে। আলেথিয়ার কাছে পুরো ব্যাপারটা একটু অদ্ভুত লাগছিল। সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে এইসব, কারণ সে তো এই লোকটাকে চেনে না। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই তার বন্ধুরা সেখানে চলে আসে আর আলেথিয়া তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। এরপর যখন সে গাড়িতে করে এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছিল, তখনও সে গাড়িতে বসেও ওই অদ্ভুত লোকটার কথাই ভাবছিল। সে তার বন্ধুদেরকে তার সাথে ঘটে যাওয়া ওই অদ্ভুত ব্যাপারটা বলে, কিন্তু তার বন্ধুরা বুঝতেই পারছিল না যে আলেথিয়া আসলে কার কথা বলছে, কারণ তারা তো এমন কাউকেই দেখেনি। আর ঠিক তখনই ওর এক বন্ধু মজা করে বলে ওঠে, আরে তুমি তো ইস্তানবুলে আছো, হতেই পারে কোনো জিন তোমার পিছু নিয়েছে। যদিও তখন সবাই এই কথাটা হেসে উড়িয়ে দেয়। যাই হোক, একটা লম্বা জার্নির পর আলেথিয়া সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার লেকচার দেওয়ার কথা ছিল। সেখানে সে আর তার বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের উপর একটা লেকচার দিচ্ছিল। আর সেখানে এত মানুষ এসেছিল যে এটা দেখেই বোঝা যাচ্ছিল আলেথিয়া আসলে কতটা ফেমাস। এখানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু লেকচার দেওয়ার মাঝখানেই হঠাৎ ওর মনে হয় কোনো এক অদ্ভুত দেখতে লোক এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। লোকটাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো ভূত। সে যেভাবে আলেথিয়ার দিকে তাকাচ্ছিল তাতে ওর মনে হচ্ছিল লোকটা যেন এখনই ওকে খেয়ে ফেলবে। আর এরপরেই হঠাৎ করে সেই অদ্ভুত লোকটা আলেথিয়ার উপর হামলা করে দেয়। এতে আলেথিয়া ভীষণ ভয় পায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর তার বন্ধুরা তার জ্ঞান ফিরিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে আসলে আলেথিয়া মানসিকভাবে কিছুটা অসুস্থ। সে এমন অনেক কিছুই দেখতে পায় যা বাস্তবে নেই, আর সেই জিনিসগুলো সে ছাড়া আর কেউই দেখতে পায় না। আলেথিয়া নিজেও নিজেকে অসুস্থই ভাবত, আর এই রোগের জন্য সে নিজেও খুব বিরক্ত হয়ে গিয়েছিল। পরের দিন আলেথিয়া ইস্তানবুল শহরটা একটু ঘুরে দেখার জন্য বের হয়। আর ঘুরতে ঘুরতে তার চোখ পড়ে একটা পুরনো অ্যান্টিক শপের দিকে। এই দোকানে প্রচুর পুরনো আর অ্যান্টিক জিনিসের কালেকশন ছিল, আর সেখানেই তার একটা খুব পুরনো আর অদ্ভুত দেখতে বোতল পছন্দ হয়ে যায়। দোকানদার তাকে বলে যে এই বোতলের একটা বিশেষত্ব আছে, এর ভেতর থেকে নাকি প্রায় রক্ত বের হয়। লোকটা বোতলটা বিক্রি করার জন্য সেটার অনেক প্রশংসাও করতে থাকে, কিন্তু আলেথিয়া তার কথায় বিশ্বাস করে না। সে মনে মনে ভাবছিল একটা বোতল থেকে শুধু রক্ত বের হবে, এটা আবার কেমন কথা। কিন্তু একজন প্রফেসর হিসেবে নতুন কিছু জানার আগ্রহ তো তার মধ্যে সবসময় ছিল। সে সত্যিই জানতে চাচ্ছিল যে বোতলের ভেতর থেকে রক্ত বের হয় কিনা। তাই সে বেশ ইন্টারেস্টেড হয়ে বোতলটা কিনে নেয় আর সেটা নিয়ে সোজা নিজের হোটেল রুমে ফিরে আসে। হোটেলে আসার পর আলেথিয়া প্রথমে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, কিন্তু তখনও তার মাথায় ওই বোতলের কথাটাই ঘুরছিল। সে নিজের রিসার্চের কাজ শুরু করবে, কিন্তু ঠিক করে তার আগে ওই বোতলটা ভালোভাবে পরিষ্কার করবে। কিন্তু বোতলটা পরিষ্কার করার সময় যেই না সে মুখটা খোলে, অমনি তার ভেতর থেকে ধোয়ার মতো অদ্ভুত একটা জিনিস বেরিয়ে আসতে শুরু করে। জিনিসটা দেখে মনে হচ্ছিল যেন কোনো সুপার এনার্জি। আলেথিয়া কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে। সেই শক্তিটা ধীরে ধীরে বড় হতে শুরু করে, আর তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা জিন, যাকে নিয়েই আমাদের আজকের এই গল্প। জিনটা বোতল থেকে বেরোনোর পর বিশাল বড় আকার ধারণ করে, কিন্তু আলেথিয়া এখানেও ভাবে যে এটা হয়তো তার কল্পনা। তাই সে জিনটাকে প্রথমে পাত্তাই দেয় না। আপনার সামনে যদি হঠাৎ এমন বিশাল একটা জিন এসে দাঁড়ায়, আপনার কি অবস্থা হবে? জিন তো এটা দেখে অবাক। সে ভাবছে এই মহিলা আমাকে দেখে ভয় পাচ্ছে না কেন, কারণ এর আগে যেই তাকে দেখেছে সেই তো ভয়ে কাঁপতে শুরু করেছে। কিন্তু আলেথিয়ার তো কোনো রিয়াকশনই নেই। এরপর জিনটা চোখ পড়ে টিভির দিকে। এখানে আমরা এটাও জানতে পারি যে জিনটা কয়েকশো বছর ধরে ওই বোতলের মধ্যে বন্দী ছিল, তাই এখনকার দুনিয়া তার কাছে একদমই অন্যরকম লাগছিল। টিভিতে তখন অ্যালবার্ট আইনস্টাইনের একটা ভিডিও চলছিল। জিনটা আইনস্টাইনকে দেখে ভাবে যে আলেথিয়া নিশ্চয়ই কোনো ডাইনি, যে আইনস্টাইনকে ওই বক্সের মধ্যে অর্থাৎ টিভির মধ্যে বন্দী করে রেখেছে। তাই সে আইনস্টাইনকে টিভি থেকে বের করার চেষ্টা করে। তখন আলেথিয়া তাকে বলে যে এইসব বিজ্ঞানের জন্য সম্ভব হয়েছে, আর এই টিভিটাও বিজ্ঞানেরই একটা অংশ। এরপর সে জিনকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে বোঝাতে শুরু করে। জিন বলে, আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে আগে থেকেই জানি, কারণ আমরা নিজেরাও এই ফিল্ড ব্যবহার করেই চলাফেরা করি। এরপর জিন আলেথিয়াকে জিজ্ঞেস করে, তুমি কে আর আমাকে দেখে ভয় পেলে না কেন? আলেথিয়া তখন নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন প্রফেসর, আর ভয় না পাওয়ার কারণ হিসেবে সে জানায় তার একটা অসুখ আছে। আলেথিয়া বলে, ছোটবেলায় একটা দুর্ঘটনায় আমার পুরো পরিবার মারা গিয়েছিল, এরপর থেকে আমি একদম একা হয়ে যাই, আর তাই
একাকিত্ব কাটানোর জন্য আমি নিজের কল্পনাতেই একটা ছেলেকে তৈরি করে নেই। যখন ইচ্ছা হতো আমি ছেলেটাকে কল্পনা করতাম, আবার যখন ইচ্ছে হতো তাকে চলে যেতে বলতাম। এভাবেই ধীরে ধীরে অ্যালিথিয়ার কল্পনার জগৎটা খুব শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু একটা সময় পরে সেই কাল্পনিক ছেলেটাই তার জন্য খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, আর সে নানান ভয়ঙ্কর জিনিস দেখতে শুরু করে। এই কারণে এই জিনকে দেখেও তার মনে হয়েছিল এটা হয়তো তার কল্পনাই হবে, আর তাই সে একটুও ভয় পায়নি। জিনের কাছে এই গল্পটা খুব ভালো লাগে, তাই সে অ্যালিথিয়াকে বলে যে আমি তোমার যে কোনো 3টা ইচ্ছা পূরণ করব। কিন্তু অ্যালিথিয়া তখনও বুঝতে পারছিল না যে জিনটা কি বলতে চাইছে। সে কিছু বলার আগেই জিনটা মানুষের রূপ ধারণ করে, আর অ্যালিথিয়ার জন্য চোখের পলকে অনেক খাবার নিয়ে আসে। আর এবার খাবার দেখার পর অ্যালিথিয়ার একটু একটু বিশ্বাস হতে শুরু করে যে এটা হয়তো আসলেই কোনো জিন। সে জিনকে জিজ্ঞেস করে তুমি এই বোতলের ভিতরে এলে কিভাবে। জিনের ব্যাপারে জানার জন্য সে খুব ইন্টারেস্টেড হয়ে পড়ে। জিন তখন তাকে নিজের গল্প শোনাতে শুরু করে। সে বলে আমার জিন হওয়ার কারণই হলো মানুষের ইচ্ছে পূরণ করা। আমিও একসময় তোমার মতোই 2 পায়ের উপর ভর দিয়ে হাঁটা একজন সাধারণ মানুষ ছিলাম। জিনটা আরো বলে আজ থেকে প্রায় 3000 বছর আগে কুইন শিবা নামের একজন রানী ছিলেন, আর আমি ছিলাম কুইন শিবার চাচাতো ভাই। কিন্তু আমি রানীকে ভালোবেসে ফেলি। অ্যালিথিয়া তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে আমি তো শুনেছি রানী শিবা রাজা সোলেমনকে ভালোবাসতেন, তুমি তাকে কিভাবে ভালোবাসতে পারো। জিন তখন বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, কিন্তু রানী শিবাও আমার প্রেমে পাগল ছিল। কিন্তু যখন রাজা সোলেমন রানী শিবার রাজ্যে আসে তখন সে নিজের সাথে একটা বাদ্যযন্ত্র নিয়ে এসেছিল, আর সেই যন্ত্রটা বাজানোর সাথে সাথে রানী সোলেমনের প্রেমে পাগল হয়ে যায় আর আমাকে ভুলে যায়। আসলে সোলেমন একজন জাদুকর ছিল, আর আসলে সে তার জাদুর যন্ত্রের সাহায্যেই রানীকে নিজের বশ করে নিয়েছিল। যখন সোলেমন জানতে পারে যে জিন আর শিবার মধ্যে সম্পর্ক ছিল তখন সে রেগে গিয়ে তাকে নিজের জাদুর সাহায্যে জিনকে একটা বোতলের মধ্যে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়। জিন বলে আমি 2500 বছর ধরে ওই বোতলের মধ্যে বন্দি হয়ে ছটফট করেছি, কিন্তু নিজেকে মুক্ত করতে পারিনি। অ্যালিথিয়ার কাছে জিনের গল্পটা খুব ইন্টারেস্টিং লাগে। কিন্তু বন্ধুরা আগেই বলে রাখি, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি তাদের কাছে হয়তো গল্পটা অনেকটা পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা নবী সুলেমান আলাইহিস সালাম আর রানী বিলকিসের কাহিনী, কিন্তু এই মুভিতে যা দেখানো হয়েছে সেটা আসলে ইউরোপীয়দের ভাষ্যমতে। তাই দয়া করে কেউ কনফিউজ হবেন না, এটা শুধুমাত্র একটা গল্প আকারে তারা প্রকাশ করেছে, আর তাই এর মধ্যে কোনো সত্যতা খুঁজতে যাবেন না। আমি কিন্তু বলে দিয়েছি, এরপরে আবার কমেন্টে এসে মারামারি করবেন না। তো যাই হোক, এদিকে অ্যালিথিয়ার তখন হঠাৎ করে ওই 3টা ইচ্ছের কথা মনে পড়ে যায়। কিন্তু কোনো ইচ্ছে চাওয়ার আগে সে জিনের কাছে জানতে চায় আচ্ছা তুমি আমাকে বলো তো একটা মেয়ের মন আসলে কি চায়। ব্যাস বন্ধুরা, এই একটা প্রশ্নের কাছেই পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। এমনকি বেচারা জিনও উত্তর দেয় আমি কিভাবে বলবো, আসলে ভালোবাসার ব্যাপারে তো আমার ভাগ্য কোনোদিনও ভালোই ছিল না। কি কপাল বন্ধুরা, বেচারা এত শক্তিশালী হওয়ার পরেও কিনা জিন যদি এই কথা বলে তাহলে বাকিদের অবস্থা কি হবে বলুন। যাই হোক, এরপর জিন তাকে জিজ্ঞেস করে যে অ্যালিথিয়া কাউকে ভালোবাসে কিনা। অ্যালিথিয়া তখন বলে অনেকদিন আগে সে জ্যাক নামের একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু ছেলেটার অন্য আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তাই সে তাকে ছেড়ে দেয়। কিন্তু জিনের এই ব্যক্তিগত প্রশ্নে অ্যালিথিয়া একটু অবাক হয়ে যায়, আর হঠাৎ করেই তার মনে পড়ে যায় যে সে পুরনো গল্পে পড়েছে জিনের ইচ্ছা পূরণ করার পর নাকি কেউ সুখী হতে পারে না। তাই সে জিনকে জিজ্ঞেস করে এমন কি হতে পারে, আচ্ছা এমন হতে পারে না যে আমি কোনো ইচ্ছাই চাইবো না। কিন্তু এই কথা শোনা মাত্রই জিনটা কষ্ট পেতে শুরু করে আর ছটফট করতে থাকে। অ্যালিথিয়া বুঝতে পারে যে তাকে যে কোনো ইচ্ছা চাইতেই হবে, কিন্তু কোনো ইচ্ছা চাওয়ার আগে সে জিনের বাকি 500 বছরের গল্পটা জানতে চায়। জিন তখন বলতে শুরু করে টানা 2500 বছর ধরে বোতলটা পানির নিচেই ছিল, আর সেখানে থাকতে থাকতে তার উপরে ধুলোবালি জমে সেটা একটা পাথরে পরিণত হয়ে গিয়েছিল। আর একদিন সমুদ্রের স্রোতের সাথে সেটা সমুদ্রের পাড়ে এসে ঠেকেছিল। একটা লোক মাছ ধরতে গিয়ে এই বোতলটা খুঁজে পায়, আর সেখানেই একটা মহলের একটা দেওয়ালের গর্তে ফাঁকা ছিল, আর সেটাকে পাথর মনে করেই দেওয়ালের কারিগর ওই ফাঁকাটা বন্ধ করে দেয় বোতলটা দিয়ে। আর এভাবেই বোতলটা অনেকদিন ওখানেই ছিল। একদিন গুলটেন নামের একটা মেয়ে ওই দেওয়ালে চড়ে তার ভালোবাসার মানুষ প্রিন্স মুস্তাফাকে দেখছিল, কিন্তু হঠাৎ করে সে নিচে পড়ে যায়, আর তার সাথে বোতলটাও নিচে পড়ে যায়। এতে বোতলের উপরে থাকা পাথরের আস্তরণটা ভেঙে গিয়েছিল, আর এভাবেই গুলটেনের হাতে প্রথম বোতলটা চলে আসে। জিন বলে প্রথমবারের মতো এভাবেই আমি মুক্ত হই। কিন্তু এত বড় একটা জিনকে দেখে গুলটেনও ভয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে আমি তাকে 3টা ইচ্ছা পূরণের কথা বলি। সে বলে তার প্রথম ইচ্ছা সে প্রিন্স মুস্তাফাকে বিয়ে করতে চায়। আমি তার ইচ্ছা পূরণ করার জন্য তাকে পরীর মতো সুন্দর করে দেই, আর মুস্তাফার উপরেও জাদু করে দেই যাতে সেও গুলটেনের প্রেমে পড়ে যায়। এরপর আমরা দুজনে মিলে বোতলটা লুকিয়ে রাখি যাতে সেটা আর কেউ খুঁজে না পায়। আমি ওই মহলেই থাকতে শুরু করি। একদিন গুলটেন আমাকে বলে যে তার দ্বিতীয় ইচ্ছেটা ছিল মুস্তাফার সন্তানের মা হওয়া। অন্যদিকে রাজা সুলেমানের দ্বিতীয় স্ত্রী তার সৎ ছেলে মুস্তাফার বিরুদ্ধে রাজার কান ভাঙতে শুরু করে, কারণ মুস্তাফার সৎ মা তাকে একদমই পছন্দ করত না। আর প্রতিদিন এসব শুনতে শুনতে রাজার মনেও নিজের ছেলের জন্য ঘৃণা জন্মাতে শুরু করে। তাই একদিন সে নিজের স্ত্রীর কথায় নিজের ছেলেকেই মেরে ফেলার আদেশ দেয়। এদিকে গুলটেনও ক্ষমতার অহংকারে প্রায় পাগল হয়ে গিয়েছিল। সে নিজেকে রানী ভাবতে শুরু করে, আর এদিকে আমি তার সাথে থাকায় সে কাউকে পাত্তাই দিত না। একদিন আমি গুলটেনকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করি। সে বলে আমার কাছে এখন সবকিছুই আছে, তাই আমার আর কিছুই চাই না, আমি আমার ইচ্ছাটা পরে
তাড়াতাড়ি জানাবো। ঠিক তখনই আমি তাকে খবর দেই যে রাজা সুলেমান তার লোকদেরকে পাঠিয়ে মুস্তফাকে খুন করিয়েছে। এই কথা শুনে গুলটেন পাগলের মতো হয়ে যায় আর কাঁদতে কাঁদতে পুরো মহলে ছুটতে থাকে। আমিও ওর পিছু পিছু ছুটি। আমি বারবার ওকে ওর শেষ ইচ্ছাটার কথা বলতে বলছিলাম, কিন্তু তখনই কিছু সৈন্য এসে গুলটেনকে ধরে পানিতে ফেলে দেয়। তারা চলে যাওয়ার পর যখন আমি তাকে পানি থেকে বের করি ততক্ষণে সে মারা গিয়েছিল। আমি তার তৃতীয় ইচ্ছাটা পূরণ করতে পারলাম না, তাই আমি ওই মহলেই আটকে গেলাম। গুলটেন ছাড়া আমাকে আর কেউই দেখতে পেত না, কারণ আমার চেরাগের নিয়মে ছিল আমার মালিক ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না। আমি মহলে একা একা ঘুরে বেড়াতাম। অনেক বছর পর প্রিন্স মুরাদ আমাকে অনুভব করতে শুরু করে। আমি তাকে সেখানে নিয়ে যাই যেখানে আমার বোতলটা রাখা ছিল, কিন্তু মুরাদ আর তার ভাই বোতলটা বের করতেই তাদের মা এসে তাদেরকে নিয়ে যায়। 14 বছর বয়সে রাজা সুলেমানের মৃত্যুর পর মুরাদকে রাজা বানানো হয়, আর একটু বড় হওয়ার পরেই তার জীবন শুধু যুদ্ধ করেই কেটে যায়। কিন্তু তখনও সে আমাকে অনুভব করতে পারত। মুরাদের ভাই ইব্রাহিম খুবই অলস ছিল আর রাজার মতো জীবন কাটাতো, এই কারণে মুরাদ তাকে ঘৃণা করত। যাই হোক, কয়েক বছর পর যেখানে আমার বোতলটা রাখা ছিল সেখানে ইব্রাহিমের একজন খুব মোটা দাসী গোসল করতে আসে, আর তার ওজনের চাপে আমার বোতলের উপরে থাকা পাথরটা ভেঙে যায় আর আমি আবারও বাইরে বের হয়ে আসি। আমি তাকে 3টা ইচ্ছা চাইতে বলি, কিন্তু সেই মোটা মহিলাটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে জিনকে দেখেই বলে, তুমি এক্ষুনি আবার বোতলের মধ্যে ঢুকে যাও। আর মালিকের আদেশ বলে কথা, জিনকে তো সেটা মানতেই হবে। তাই জিন আবারও বোতলের মধ্যেই ঢুকে যায়। সেই মহিলাটা বোতলটাকে আবারও সমুদ্রে ফেলে দেয় আর জিন আবারও বন্দী হয়ে যায়। অ্যালিথিয়া তখনও বুঝতে পারছিল না যে সে কি চাইবে, তাই সে জিনের কাছে তার পরের গল্পটা শুনতে চায়। জিন বলে, অনেক বছর পর আমার বোতলটা জেফির নামের 12 বছরের একটা মেয়ের হাতে পড়ে, আর তাকে জোর করে একটা বুড়ো ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। জেফির তার জীবন নিয়ে একদমই খুশি ছিল না। একদিন একটা মাছের পেট থেকে জেফিরের স্বামী আমার বোতলটা পায় আর সেটা জেফিরকে উপহার দেয়। এরপর জেফির ভুল করে আমাকে মুক্ত করে দেয়। যখন আমি তাকে তার ইচ্ছার কথা জিজ্ঞেস করি তখন তার প্রথম ইচ্ছা ছিল জ্ঞান অর্জন করা, কারণ তার শেখার খুব শখ ছিল। আমি তার ইচ্ছা পূরণ করি আর সে সেই জ্ঞানের সাহায্যে অনেক কিছু আবিষ্কার করে। এরপর আমি তার দ্বিতীয় ইচ্ছাটা জানতে চাই। সে বলে সে যেন গণিতে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আমি তার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করে দেই, আর সেই ক্ষমতার সাহায্যেই সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বুঝতে শুরু করে। আর এই সময়টাতেই আমি জেফিরের প্রেমে পড়ে যাই। জিন বলে, আমি চাচ্ছিলাম না যে জেফির তার শেষ ইচ্ছাটা আমার কাছে চাক, কারণ তাহলে আমি মুক্ত হয়ে যাব আর আমাকে তার কাছ থেকে চলে যেতে হবে। কিন্তু অন্যদিকে জেফিরের জ্ঞানের ক্ষুধা বেড়েই যাচ্ছিল, সে তার শেষ ইচ্ছাটা চাইতে যাবে। ঠিক তখনই আমি তাকে থামিয়ে দেই। আমার এই ব্যবহারে সে আমার উপর রেগে যায়, তাই আমি নিজেই আবার বোতলে ঢুকে যাই। আর এত বছর পর তোমার সাথে আমার দেখা হলো। এতগুলো গল্প শোনার পর অ্যালিথিয়া এবার বুঝতে পারে যে তার আসলে কি চাওয়া উচিত। সে জিনকে বলে, আমি জেফিরের জন্য তোমার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি, তাই আমি চাই তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা তুমি জেফিরকে ভালোবাসতে, কারণ একজন নারীর মন আসলে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না। 3000 বছরের পুরনো জিন সাথে সাথেই তার কথা মেনে নেয় আর 30 বছরের সুন্দরী অ্যালিথিয়াকে কিস করে। এদিকে অ্যালিথিয়া জিনের ভালোবাসা পাওয়ার পর তার একাকিত্ব দূর হয়ে যায় আর সেও খুব বেশি খুশি থাকতে শুরু করে। বাট 1 মিনিট বন্ধুরা, কোথায় 3000 বছর আর কোথায় 30 বছর? 100 গুণ বছরের ডিফারেন্স। যাই হোক, জিন বলে কথা। এরপর একদিন অ্যালিথিয়া জিনকে বলে যে তার সাথে লন্ডনে যেতে হবে, তাই জিন একটা ছোট্ট বোতলের মধ্যে ঢুকে যায়। এয়ারপোর্টে চেকিং এর সময় অ্যালিথিয়া বেশ ভয় পাচ্ছিল, কিন্তু কোন সিকিউরিটি অ্যালার্ম বা অফিসাররা জিনকে ধরতে পারে না আর তারা লন্ডনে পৌঁছে যায়। লন্ডনে পৌঁছে জিন জানায় যে ইস্তানবুলের তুলনায় লন্ডনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি স্ট্রং আর এটা তার শরীরের উপরে প্রভাব ফেলাচ্ছিল। আশেপাশে রেডিও আর টিভি সিগন্যালের আওয়াজগুলো সে শুনতে পাচ্ছিল। এটা দেখে অ্যালিথিয়া বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু জিন তাকে বলে যে ধীরে ধীরে এই ফ্রিকোয়েন্সির সাথে সে মানিয়ে নেবে। তারা দুজনে একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে, কিন্তু জিন ভেতরে ভেতরে আসলে অসুস্থ হয়ে পড়ছিল। একদিন অ্যালিথিয়া জিনকে বেসমেন্টে খুঁজে পায়, যেখানে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে দেখে জিনের শরীরের কণাগুলো আলাদা হতে শুরু করেছে। সে ঠিক মতো কথাও বলতে পারছিল না। এটা দেখে অ্যালিথিয়া খুব ঘাবড়ে যায় আর সাথে সাথেই সে তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে বসে। সে চায় জিন যেন তার সাথে কথা বলতে পারে। ইচ্ছেটা চাওয়া মাত্রই জিন এমন ভাবে কথা বলতে শুরু করে যেন কিছুই হয়নি। জিন বলে যে সে একদম ঠিক আছে আর সে অ্যালিথিয়াকে খুব ভালোবাসে। অ্যালিথিয়াও বলে যে সেও তাকে অনেক ভালোবাসে আর তার সাথে সে অনেক খুশি আছে। কিন্তু এরপরেই অ্যালিথিয়া তার শেষ ইচ্ছাটা চেয়ে বসে, আর তার শেষ ইচ্ছাটা ছিল জিন যেন মুক্ত হয়ে নিজের জগতে ফিরে যেতে পারে। অ্যালিথিয়ার তৃতীয় ইচ্ছাটা চাওয়া মাত্রই বোতলটা ভেঙে যায়। তারা দুজনে তাদের শেষ মুহূর্তগুলো একসাথে কাটায় আর দেখতে দেখতে জিন অদৃশ্য হয়ে যায়। এরপর অ্যালিথিয়া জিনের ব্যবহার করা সব জিনিসপত্রগুলো স্মৃতি হিসেবে গুছিয়ে রাখে। এরপর আমাদের 3 বছর পরের সিন দেখানো হয়। অ্যালিথিয়া একটা পার্কে বসে একটা কাপলকে দেখছিল আর সে মনে মনে জিনের কথাই ভাবছিল, হয়তো আজ জিন তার সাথে থাকলে তারাও এমন ভাবেই থাকতো। অ্যালিথিয়া এই 3 বছরে তাদের দুজনের গল্পের উপর একটা বইও লিখে ফেলেছে, যার নাম ছিল 3000 ইয়ার্স অফ লঙ্গিং। হ্যাঁ বন্ধুরা, মুভির নামটাই। এরপর অ্যালিথিয়া পার্ক থেকে উঠে চলে যাচ্ছিল, ঠিক তখনই জিন সেখানে চলে
চলে আসে। আসলে সে তার সাথে দেখা করতে এসেছে। তারা দুজনে দুজনকে দেখে খুব খুশি হয়। এটা প্রথমবার ছিল না, আসলে ওরা দুজন দুজনকে এতটাই ভালোবাসতো যে জিন প্রায়ই অ্যালিথিয়ার সাথে দেখা করতে আসতো। আর এই সুন্দর মুহূর্তের সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের গল্প। কিন্তু এটা কি শুধু একটা জিনের 3টা ইচ্ছা পূরণ করার কাহিনী ছিল? আমার মনে হয় তার থেকেও অনেক বেশি কিছু। এই গল্প আমাদের একাকিত্বের গভীরে নিয়ে যায় আর প্রশ্ন করে, যখন আমাদের সামনে সমস্ত সম্ভাবনা খোলা থাকে তখন আমরা আসলে কি চাই? অ্যালিথিয়া আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে একজন মানুষের মন আসলে কোনো ধন সম্পদ, ক্ষমতা বা অমরত্ব চায় না, চাই শুধু একটুখানি সংযোগ, একটুখানি বোঝাপড়া আর নিঃস্বার্থ ভালোবাসা। আর এখানে এই গল্পের সব থেকে বড় উপদেশটা লুকিয়ে আছে। সত্যিকারের ভালোবাসা কাউকে বেঁধে রাখার নাম না, বরং তাকে নিজের জগতে তার নিজের সত্তায় মুক্তি দেওয়ার নাম। অ্যালিথিয়া তার শেষ ইচ্ছা দিয়ে জিনকে শুধু বোতল থেকে মুক্ত করেনি, বরং হাজার বছরের যন্ত্রণা আর একাকিত্ব থেকেও মুক্তি দিয়েছে। সে শিখিয়েছে যে কাউকে সত্যিকারের ভালোবাসলে তার সুখের জন্য নিজের সব থেকে বড় পাওয়াটাকেও ত্যাগ করা যায়। গল্পটা শেষ হলেও এর রেশটা আমাদের মনে থেকেই যায়। আমাদেরও হয়তো ভাবতে হবে, যদি সত্যি কোনো জিন আমাদের 3টা ইচ্ছা পূরণ করতে আসে, আমরা কি ক্ষণিকের কোনো চাওয়া চাইবো, নাকি এমন কিছু চাইবো যা ভালোবাসার অর্থকেই বদলে দেয়? হয়তো জীবনের সব থেকে বড় জাদু কোনো ইচ্ছা পাওয়াতে না, বরং এমন কাউকে খুঁজে পাওয়াতে আছে যার মুক্তি আর সুখী আপনার সব থেকে বড় ইচ্ছা হয়ে দাঁড়ায়। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন শামসুন নাহার আপু। তিনি বলেছিলেন, কি বলবো, ভাষা নাই তো, আমি বরাবরই বন্ধুত্বের কাছে দুর্বল। ধন্যবাদ মনকে হালকা করার মতো গল্পের জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।